মর্নিং সবাইকে, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকাল 11:15 মতো বাজে। এক্ষুনি পুজো দিয়ে এলাম। সকালের এভরিডে যে রুটিনটা আমার থাকে সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা, তারপর আমার বরকে অফিসের জন্য রেডি করে ছাড়া, তারপর স্নান করা, তারপর পুজো দেওয়া, অ্যান্ড দেন এসে ব্রেকফাস্ট খাওয়া। তো এখন আমি ব্রেকফাস্ট খাবো। তারপর ভাবছি যে সানডে তো মাংস হয়ই, প্রত্যেক রবিবারই এই মাংসের ঝোল ভাত এগুলো তো নর্মাল বিষয়, কিন্তু আজকে ভালো লাগছে না খেতে এই মাংসের ঝোল আর ভাত। তাই ভাবছি কী বানানো যায়, বিরিয়ানি বানানো যায়, কিন্তু বিরিয়ানির মতন কোনো ইনগ্রেডিয়েন্টস আমার কাছে ঠিকভাবে নেই। আর মিস্টার গাঙ্গুলি বার হয়ে গেছে, আমি এখন আর আনাতে পারবো না বাইরে থেকে। তো মানে বাসমতি চালও নেই আমার কাছে। তাই ভাবছি কি জিরা রাইস বানাবো, যা বাড়িতে আছে যে চাল নর্মাল যে মিনিকেট চাল আছে সেই দিয়েই জিরা রাইস আর মাংস বানাবো, কারণ বিরিয়ানির জন্য একটু ইনগ্রেডিয়েন্টসটা দরকার, না হলে ফ্লেভারটা আসে না ঠিক করে। ভাবছি কি জিরা রাইস বানাবো নাকি বিরিয়ানি বানাবো, যেমন আছে ঘরে তেমনটা দিয়েই বানাবো আমার, কারণ মাংসের ঝোল ভাত খেতে আমার একদম ভালো লাগছে না। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কিছুটা হলেও ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর রেসিপিগুলোও শেয়ার করব, আর তার আগে একবার গপুকে দেখে নাও, তারপর পুরো ব্লগটা কন্টিনিউ করছি। ওকে। তো এই ক্লিপসটা আমি তোমাদের জন্য আগেই তুলে রেখেছিলাম আমার গপুকে দেখানোর জন্য। দেখো এখানে তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো তোমাদের বলেই স্টার্ট করলাম যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের ঘরে কিন্তু প্রতিষ্ঠিত কালীমাও রয়েছে, লোকনাথ বাবা রয়েছে। আর গপুকে আমি এনেছি আমার বিয়ের পরে, সেটা তোমাদের আগেও ব্লগে শেয়ার করেছি। দেখো গপুকে কত মিষ্টি লাগছে। গপুকে সকালের ব্রেকফাস্টে তো বিস্কুটই দিই, তারপর দুপুরের খাওয়া, রাতের খাওয়া এগুলো তো রয়েইছে। এরপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে নেওয়ার পরে তারপর চলে এলাম রান্না করতে অ্যাজ ইউজুয়াল। তো তোমাদের বললাম যে বিরিয়ানি বানাবো না কি বানাবো, সেটার মধ্যে একটু সংশয় ছিল, কারণ ভালো লাগছিল না মাংসের ঝোল দিয়ে ভাত খেতে প্রত্যেক রবিবারের মতন। কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানি কিন্তু যদি প্রপার ইনগ্রিডিয়েন্টস না পড়ে তাহলে কিন্তু সেই প্রপার টেস্টটা আসে না। এখানে দেখো কারি পাতা গাছ রয়েছে, আমি ঠিক করেছি যে জিরা রাইস বানাবো আর চিকেন কষা বানাবো। তো জিরা রাইসে কিন্তু ন্যাচারালি ধনে পাতা ইউজ করতে হয়, বাট আমার কাছে ধনে পাতা ছিল না, সেই জন্য আমি এখানে আমার বরের বাগানটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো, ওই বাগান থেকে কারি পাতা ঝেড়ে নিয়ে যাচ্ছিলাম, কারি পাতা দেবো। আর এখানে তো আমার ভাত হয়ে গেছে, একদম ঝুরঝুরে ভাত। এটা কিন্তু বাসমতি রাইস নয়, তোমাদের আগেই বললাম আমি ঘরে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে ঘরের দিয়েই বানাবো, কারণ আগে থেকে তো ঠিক করা ছিল না যে আমি এই রেসিপিগুলো বানাবো। যদি মানে আমি আগে ভাবতাম তাহলে আমার বরকে বলে দিতে পারতাম, নিয়ে আসতো, সেটা আলাদা বিষয় হতো। কিন্তু আমার পক্ষে আর সবথেকে বড় কথা এত গরম, বাইরে গিয়ে নিয়ে আসাটা একেবারে ইম্পসিবল। আর আমার বর তো অফিস বেরিয়ে গিয়েছিল। এই মানে আমার বরের মান্থলি লাস্ট সানডেটা অফিস থাকে, বাকি সানডেগুলোর ছুটি, আর লাস্ট সানডে ছুটিটা ওদের মান্থের একদম শুরুতে দেওয়া হয়। তো জিরা রাইসের জন্য দেখো এখানে কিন্তু আমি এখানে ঘি দিয়েছি আর সাদা তেলও ইউজ করেছি, পুরোটা ঘিতে করব না। সাদা তেল আর ঘি মিক্স করে তার মধ্যে জিরেটা দিয়ে দিলাম। তো জিরেটা যখন দেবে তখন কিন্তু ফ্লেমটাকে তোমরা একদম লো টু মিডিয়ামে রাখবে, হাই কিন্তু করবে না, তাহলে জিরেটা কিন্তু পুড়ে যাবে। আর আমি এখানে কারি পাতাগুলো ধুয়ে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। এই যে জিরে আর কারি পাতা ফোটার যে গন্ধটা অসাধারণ লাগছিল, যেটা যদিও আমি আগেও তোমাদের বললাম কারি পাতা কিন্তু জিরা রাইসে দেয় না, তোমরা কিন্তু ধনে পাতা ইউজ করবে। আর যদি তোমরা চাও তাহলে পুরো জিরা রাইসটাই কিন্তু তোমরা ঘিতে করতে পারো, কিন্তু আমি পুরোটা ঘিতে বানালাম না। তো ভালো লাগছিলো আলটিমেটলি। আমি যে আজকে না আমার এই ক্যামেরা সেট যেটা করেছি, দেখো অন্য সময় তো আমি এক হাতে ক্যামেরা ধরেও ভিডিও বানাই, বাট এটা আমি ক্যামেরা সেটটা যে করেছি সেই সেটটা ঠিকঠাক হয়নি, আমার হাতটা বেশি শো করছে। জানি না তোমাদের দেখতে কতটা অসুবিধা হচ্ছে, চেষ্টা করেছি যে যাতে তোমরা বুঝতে পারো। আশা করি খুব একটা বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি অলরেডি তো তোমাদের ভয়েস দিয়েই দিচ্ছি। তো এর মধ্যে দেখো যে ঝুরঝুরে ভাতটা বানালাম, সেটা মিক্সড করে দিলাম। খুব ভালো করে কিন্তু মিক্স আপটা করবে এই পুরো ঘিয়ের সাথে, জিরার সাথে এবং কারি পাতার সাথে মিক্স আপটা খুব ভালো করে করবে। এই ভাত দেওয়ার পরে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন, আর নামানোর আগে কিন্তু অবশ্যই মিষ্টি দিতে ভুলবে না, মিষ্টিটা দেবে। অনেকে কিন্তু মিষ্টিটা স্কিপ করে যায়, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু
যদি তুমি রেসিপি ওয়াইজ বলতে চাও তাহলে কিন্তু মিষ্টি দেওয়া হয়। এখানে আমি স্লাইট একটুখানি কেওড়া জল আর গোলাপ জল ইউজ করেছিলাম। জিরা রাইসে অনেকে কেওড়া জল গোলাপ জল ইউজ করে, অনেকে আবার করে না, কিন্তু আমার কি মানে নিজস্ব ব্যক্তিগত মতামত, সেটা আমি অনেক সময় মানে করে থাকি। সেটা হচ্ছে এই বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, বা এই জিরা রাইস যখন বানাই তখন কিন্তু তার মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, এই সামান্য সামান্য মানে জাস্ট একটু ছোঁয়ার মতো, যাতে গন্ধটা একটু আসে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে নুন মিষ্টি দিয়ে দিলাম, নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে মিক্স আপ করে নেবে। জিরা রাইসে কিন্তু খুব একটা খাটনি নেই, সবথেকে বড় কথা, এটা কিন্তু সত্যি কথা গো। যেমন ফ্রাইড রাইসে কিন্তু প্রচুর সবজিপাতি কাটা থাকে, তারপরে ফ্রাইড রাইসটাকে বানানোর বিষয় থাকে, তো একটু ঝামেলা থাকে। আর বিরিয়ানি অতটা ঝামেলা নয়, বিরিয়ানি আমার কাছে ইজি মনে হয়। বিরিয়ানির রেসিপিও একদিন শেয়ার করব। আর সবথেকে বড়, আমার চ্যানেলে কিন্তু পটলের দোরমা, চিংড়ির মালাইকারি, মোগলাই, মোমো, এই সমস্ত রেসিপি কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু গিয়ে চেক আউট করতে পারো। রেসিপিগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে, দেখো ভালো লাগবে আশা করি। ঘরোয়াভাবে তোমরা ওই বাইরে থেকে অত দাম দিয়ে কেনার থেকে তোমরা কি মনে করো না যে ঘরে বানিয়ে খেলে অনেক তৃপ্তি করে খাওয়া যায়? এটা আমার মনে হয়। কিন্তু তাই বলে কি রেস্টুরেন্টে মানুষ যায় না বা বাইরে থেকে জিনিস কিনে এনে খায় না? সেটা কখনোই নয়। বাইরের জিনিসও যেমন খাওয়াটা দরকার, কিন্তু ঘরেরটা তো অনেক ভালোভাবে হয় না, তো সেই জন্যই উচিত যে চেষ্টা করে দেখা বাড়িতে বানানোর জন্য। আর তো যাই হোক, সে কথা নয়, ছাড়লাম। সবথেকে বড় কথা কি জানো তো, আমাদের এখানে এখন 41 থেকে 42 ডিগ্রি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে রয়েছে। তোমাদের যেখান থেকেই যে দেখছো না কেন, তোমাদের ওখানে কত কী টেম্পারেচার রয়েছে আমাকে অবশ্যই জানিও। কারণ প্রচণ্ড গরম, সবথেকে বড় না খুব কষ্ট হয় এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে, আর ঠাকুর পুজোর সময় পুজোর ঘরে বসে পুজো করতে। কারণ রান্না করতেও মিনিমাম অনেক মানে 1.5-2 ঘন্টা তো সময় লাগেই বলো। আর তারপর পুজোর ঘরে বসে যখন পুজো করি তখনও কিন্তু প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা ধরে নাও, আমার তো ওইরকম সময় লাগে। তার মধ্যেও দিনের মধ্যে আরও 2বার করে আমার গপুকে খেতে যেতে হয়, তো অনেকটাই সময় লেগে যায়। আর সেই সময়টা এত টেম্পারেচারে না কোনো রকমভাবে থাকাটা ভীষণ মুশকিল হয়ে যায়। তো এই দেখো আমার জিরা রাইস কিন্তু কমপ্লিট। কি সুন্দর দেখতে লাগছে না বলো? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়ির প্রত্যেকটা মেম্বার বলেছে খুব ভালো হয়েছিল। তোমরা ট্রাই করে কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর ভিডিওর শুরুতে তো তোমাদের আলু ভাজা দেখিয়ে দিলাম, যে মাংসের জন্য যে আলু ভাজছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোগুলো কুচি করা রয়েছে। মাংসটা এখনও আমি ম্যারিনেট করিনি, এগুলোকে সব মিক্সিতে নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি মানে তোমার গুঁড়িয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ দেবো হচ্ছে আমি এমনি দেবো তেলের মধ্যে। আর এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য একটু আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিলাম। তার মধ্যে দেবো হচ্ছে তোমার নুন, হলুদ গুঁড়ো, তেল, এগুলো দিয়েই ভালো করে মিক্স করে, আর একটু সামান্য পরিমাণ ভিনিগার দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। অন্তত 10 মিনিট রেখেছিলাম, এটাই এনাফ। চিকেনও অনেকক্ষণ যে ম্যারিনেট করে রাখতে হয় সেরকমটা তো নয়, যার কাছে যেরকম টাইম থাকে সেরকম। আর এক্স্যাক্ট মানে চিকেন কষার যে রেসিপি সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো সর্ষের তেলেই কিন্তু চিকেন কষাটা বানাবে। আমি তোমাদের আগে যে চিকেন কষার রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে সেটা কিন্তু ধাবা স্টাইল চিকেন কষা, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, দেখবে যথেষ্ট ভালো, মানে ভালো লাগবে, খারাপ লাগবে সেরকমটা নয়, ভালো লাগবে। আমার কিন্তু মাটনের থেকে চিকেন খেতে একটু বেশি ভালো লাগে। আমি জানি না এটা আমার সাথে অনেকেই সহমত হবে না, কারণ সবাই মাটন প্রেমী। বেশিরভাগই আমি 80% থেকে 85% মানুষকেই দেখবো যারা বেশি মাটন প্রেমী হয়। বাট আমার কেন জানি না, ছোটোবেলায় জানো তো মাটন তো একেবারেই খেতামই না, একেবারেই মাটন খেতাম না ছোটোবেলায়। বাবা বাড়িতে মাটন আনলেও সেটা আমার জন্য আলাদা করে চিকেন নিয়ে আসতো, কারণ বাকিরা মানে বাবা মা বোন যদিও মাটন খেত, আমি কিন্তু চিকেনই খেতাম, এতটাই ভালো লাগতো। আর এখানে ঘরোয়া মশলাগুলো ইউজ করেছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ, এগুলো সব কিছু দেবে। আর তেলের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম ক্যারামেলাইজড হওয়ার জন্য, কালারটা খুব ভালো আসে। আমি এখানে মিট মশলা, কী পরিমাণ গরম লাগছে, তার মধ্যে রান্না করতে হচ্ছে। তো দেখতেই তো পেলে যে আমি বিরিয়ানি তো বানাইনি, কারণ তবু ক্যামেরাটাই ঠিক করে ধরা নেই। তো বিরিয়ানি তো বানাইনি, কারণ বিরিয়ানির অনেক কিছুই নেই, বললামই তো। আর বিরিয়ানির মধ্যে যদি সমস্ত জিনিস না দেওয়া হয় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু বিরিয়ানি ভাবটা আসে না। তো সেই জন্যই বানাইনি বিরিয়ানি। জিরা রাইস আর মাংস কষা বানাবো। তো
ভালো লাগছে না, এত গরম হচ্ছে। সকালবেলা একবার স্নান করেছি, এমনি তো আমি দিনের মধ্যে 3 বার করে স্নান করতে হচ্ছে অলরেডি, আমি প্রত্যেক দিনই 3 বার করে স্নান করছি, কারণ এত গরমে না টেকা যাচ্ছে না, এত অবস্থা বিচ্ছিরি। তার মধ্যে মাঝে মাঝে ইচ্ছা করে কি চা খেতে, কিন্তু গরমের মধ্যে সেটাও বানিয়ে আর করে খেতে ইচ্ছা করছে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখতেই তো পেলে আমার ঘামে কি অবস্থা। আর এখানে দেখো মাংসটা কিন্তু অসাধারণ কষা হয়েছিল। এই যে তোমাদের সাথে কথাটা বলতে গেলাম ব্লগের, তোমরা কি বলবো। আর এই মাংসটা আমার যে মানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে মানে মশলাটাকে কষাতে দিয়ে চলে গিয়েছিলাম জানো, এসে দেখি কি নিচটা অনেকটা লেগে গেছে। তো কি করব, আবার ওই মশলা কষাটাকে আলাদা একটা বাটিতে ঢাললাম, তারপর একটু কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কষাতে বসালাম। মাথাটা একদম খেয়াল ছিল না যে গ্যাসের ফ্লেমটা অনেকটা হাই ছিল। তো যাই হোক, এখানে কিন্তু ভালো করে কষাতে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গেছি। মাংস থেকে কতখানি জল বেরিয়েছে দেখো। আমি কিন্তু মাংসটার মধ্যে খুব বেশি পরিমাণ জল ইউজ করব না আজকে, কারণ এটা তো মাংসের ঝোল হচ্ছে না, মাংসের কষা হচ্ছে। যদি রুটি বা পরোটা দিয়ে খেতে হতো তাহলে কিন্তু একেবারেই জল ইউজ করতাম না, মাংস থেকে যে জলটা বার হয় সেটাই রেখে দিতাম। বাট যেহেতু জিরা রাইস দিয়ে খাবে, সেই জন্য একটু সামান্য পরিমাণ হলেও আমি এখানে জল অ্যাড করবো। আর এই যেখানে আমি মিট মশলা ইউজ করছি, তোমাদের বলছিলাম না, গরম মশলা আমি এখানে ইউজ করিনি বলতে পারো, মিট মশলাটাই ইউজ করেছি। কারণ আমি দেখেছি চিকেন কষায় যদি মিট মশলাটা ইউজ করা যায় না, খুব ভালো একটা টেস্ট আসে, সেই জন্যই করেছি। এরকমভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তারপরে অলরেডি দেখো আমার মাংস কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ঝোল রাখবো না, এটাই রাখবো, এটাই ফাইনাল রাখবো, ভালো লাগবে খেতে। তো এই যে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, ব্লগটা আর বেশি বাড়াবো না। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এখানেই শেষ করছি, বাই।